জাতিসংঘের মহাসচিব আন্তোনি গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন? তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে, লোকজন তাকে পছন্দ করছে না, ভালোবাসছে না, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো এই মুহূর্তে আসলে তাকে কিছু একটা শো করতে হবে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, তার সঙ্গে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করেছেন, এটা ওনার একটা মার্কেটিং পলিসি হতে পারে। সত্য মিথ্যা আমি জানি না, এটা হতে পারে। 2 নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে, এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে। আপনি হয়তো জানেন যে 2011 সন থেকে যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো, এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে। এটি যে কেবলমাত্র মানে ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ, এটা নট লাইক দ্যাট। এর সঙ্গে ভারত জড়িত, এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত। এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে গুসমাওয়ের নেতৃত্বে, সেই পূর্ব তিমুরের আদলে এই এলাকাতে একটি জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা। এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে এরকম বিষয়টি। সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জারাস যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে। তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ। বিএনপি সেটা কল্পনাই করতে পারে না ওনাদের সাথে আমাদের বৈঠক কেন হলো। তাদের মনে হয়েছে, বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোনো এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মূলত মিস্টার গুতেরেস এখানে এসেছেন, এরকম অবস্থা। তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে টুপি পরে গেলেন। তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো শুক্রবারে টুপি পরে কোনো জুমার নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই। যে বাইতুল মোকাররমে নতুন খতিব সাহেব আসলেন, তো উনি একটু কেমন ওয়াজ করেন, যাই একটু এই শুক্রবারটা বাইতুল মোকাররমে নামাজ পড়ে আসি, উনি তো সর্বজন শ্রোতা। তো এখানে ওনার টুপি দেখলাম না, বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না। তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন। এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয়, এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর ছাড়া এর থেকে আর মুক্তি নাই। সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন। ইট মিনস এই যে 15 লাখ রোহিঙ্গা, এই 15 লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন, অ্যাসেট মনে করছেন, নট লায়াবিলিটিস। তাদের আচার আচরণে ওটা মনে হয়নি, মনে হয়েছে তারা এটা একটা সুযোগ, এটা একটা লায়াবিলিটিস নয়, এটা একটা তাদের অ্যাসেট। এবং এই অ্যাসেটটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনূস আগামী দিনে তাদের রাজনীতিতে, তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুকরণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। দুর্জনে এটাকে ব্যবহার করছে, গুতেরেস ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এটা। এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই। এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা, তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে, ইউএ থেকে আনে, সাধারণ মানুষের কাছ থেকে আনে, বিভিন্ন সরকার থেকে আনে। এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখানে তাদের ব্যবসাটা স্থায়ী হয়। কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে। তো এটা মিস্টার গুতেরেসের প্রাথমিক এজেন্ডা। দ্বিতীয় তার এজেন্ডা হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত, এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে। অর্থাৎ
একটা করিডোর চাচ্ছে। তো যখনই একটা করিডোর চাচ্ছে, ইট মিনস সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায়, তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার, উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না। এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে, জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে, কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে। হ্যাঁ, এর মধ্যে বিশেষ কোনো হিডেন এজেন্ডা কি আছে গোলাম মাওলা রনি? অনেকে বলছেন যে আপনি যে মিটিং এর কথা বলছেন যেখানে মির্জা ফখরুল সহ 7টি রাজনৈতিক দলের প্রধানরা ছিলেন এবং সেই বৈঠক নিয়ে অনেক ধরনের কানাঘোষা রয়েছে। যে মিটিংটি কল করলো জাতিসংঘের লোকাল অফিস রিফর্ম ইস্যুতে, রিফরমেশন, সেখানে সেটি কন্ডাক্ট করলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এবং সেখানে সবাইকে ভালোভাবে কথা বলতে দেওয়া হয়নি, তাড়াহুড়া করে শেষ করা হলো। পরবর্তী ছাত্রদের আরেকটি দলের সঙ্গে বৈঠক ছিল এবং সবকটি বৈঠকেই রিফর্ম ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো। অনেকে বলছেন যে এটি এই সংস্কার ইস্যুটা তার মুখ থেকে বের করে এর গুরুত্বটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে। আসলে বিষয়টি তেমন? এখানে যে পলিটিক্যাল পার্টির সাথে যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকেও জাতিসংঘের মাস্টার প্ল্যান এটা হয়েছে, আমার কাছে সেটা ব্যক্তিগতভাবে মনে হয়নি। এই কারণ হলো যে এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। জাতিসংঘের বৈঠকে কেন আসিফ নজরুল বা অন্য লোক সেখানে যাবেন? তো সেখানে দেখলাম যে আমাদের যে চুল পাকা একজন উপদেষ্টা আছেন, সাদা ধবধবে চুল, ওনার ভদ্রলোকের নাম যেন কি, তো তিনি আহ্বান করলেন, আদিলুর রহমান, তিনি রিসিভ করলেন। এবং এরকম কাজগুলো করার জন্য বিভিন্ন পক্ষের একটা প্রস্তুতি দরকার। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যদি বিএনপির মহাসচিবের একটা বৈঠক থাকে, তিনি তো এক সপ্তাহ আগে জানবেন, তার জন্য তার এজেন্ডা থাকবে, তিনি জানতে চাইবেন কি আলাপ হবে, কোন বিষয়ে আলাপ আলোচনা হবে। তা আমার কাছে মনে হচ্ছে 4 দিনের জন্য উনি আসছেন, এটা হচ্ছে প্লেজার ট্রিপ। আর প্লেজার ট্রিপের মধ্যে তাকে যতটা ব্যবহার করা যায়, যতটা শো আপ করা যায়, ততটা ভালো, ততটা ভালো। তবে এখানে খুবই সুন্দর একটা জিনিস হয়েছে যে তার সাথে জামাতের আমিরের যে কোনো পাঞ্জাবি পরে কুলাকুলি হয়নি, এটা একটা বিশাল একটা প্রাপ্তি আর কি। যদি এটা একটা কুলাকুলি হতো এবং দুজনে যদি ইটি করতেন, দারুণ একটা দৃশ্য তৈরি হতো। দুজনের সাইজ, আকার, আকৃতি, চেহারা সবই সমান আর কি, অনেক ভালো লাগতো আর কি। তাহলে সরকারের অর্জনটা কি? এত টাকা খরচ করে, এত নাটকীয়তা আর মধ্য দিয়ে সরকার তাহলে কি অর্জন করলো? আপনার কাছে কি মনে হয়? এই যে বিশাল অর্জন করলো, মানুষ দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট ব্যক্তিত্ব, হ্যাঁ, বিরাট তার ক্ষমতা। তার কথায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে, তার কথায় জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে, তার কথায় জাতিসংঘের মহাসচিব ইফতারি করে। উনি বোধহয় জীবনে প্রথম রোজার মাসে এরকম গরিব মানুষের সাথে ইফতারি করছে, জীবনে কোনোদিন ইফতারি করেনি। রোজাও ছিলেন অ্যান্টনি গুতেরেস? হতে পারে, যদি তাও থাকে ভাগ্য ভালো, উনি যে মুসলমান হয়ে যায় না এখান থেকে, এটাও তো একটা। বাংলাদেশে যেভাবে একটা খিলাফতি রাষ্ট্র চলছে, উনি যদি এখানে এসে বলতেন যে না, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটা যদি ডক্টর ইউনূসের ওসিলায় উনি মুসলমান হয়ে যেতেন, বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই বলতো খলিফাতুল মুসলিমিন। হাজার হাজার তৌহিদি জনতা রাস্তায় নেমে আসতো, মারহাবা মারহাবা, আহলান ওয়া সাহলান, এইভাবে রাস্তায় সবাই নেমে আসতেন।